কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী 2 মাস সবকিছু বন্ধ রাখা উচিত, নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 2 মাস ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় কোনো রকম রাজনৈতিক সমাবেশ নয়, করা যাবে না বড় আকারের কোনো ধর্মীয় সমাবেশও, বললেন অভিষেক। আগামী 2 মাস কোন রকম কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস যে রাজনৈতিক দল হোক 28শে ফেব্রুয়ারি কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। এর সাথে কোনো ধর্মীয় সমাবেশ নিশ্চিতভাবে কোনো ছোটখাটো পুজো বাড়িতে করে নিশ্চিতভাবে হবে, কিন্তু বড় পুজো 100, 150, 200, 500 লোকের গ্যাদারিং সেগুলো কোনোভাবে হবে না। কয়েকটা জায়গায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হয় তখন কিছু কঠোর সিদ্ধান্ত জীবনে নিতে হয়। মানুষ বাঁচলে সব বাঁচবে। এখন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব ছেড়ে দিই, সব ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বা দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার আমরা সবাই মিলে লড়াই করি করোনার বিরুদ্ধে। মানুষ বাঁচলে করোনা হারানোর পর রাজনৈতিক জমিতে আবার থাকবে, আবার লড়াই অব্যাহত থাকবে, কেউ তো চলে যাচ্ছে না। নগরের যে ভোট আপনি যেভাবে বলছেন যে 2 মাস ফেব্রুয়ারি পর্যন্ত, সেই অবস্থায় বিধাননগরের ভোট বিরোধীরা বলছে তারা কেউ না, এটা আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস হয়েছে, এই নিয়ে আমার মন্তব্য করা ঠিক। হাইকোর্টের মধ্যে যে অর্ডার দেন রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো পালন করে করাবে। তবে আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক কোনো প্রচার। নির্বাচন যে রাজ্যগুলোতে আছে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল 8 দফায় নির্বাচন করার জন্য দেখেছেন যে মে মাসে, এপ্রিল মাসে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, 40%, 45% পজিটিভ হয়ে গেছে। সেখান থেকে কমে 2%, 1.5%-এ এসে আবার সেই ওমিক্রনের কারণে 40%, 30% এখন পজিটিভিটি রয়েছে। সুতরাং আমাদের ওই কোথাও বড়দিন পালন, কোথাও নতুন বছর পালন, দুর্গা পুজো, কোথাও কালী পুজো, কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান, এগুলো, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আপনাদের আবার বলছি যে এগুলো বন্ধ রেখে আমাদের এখন উঠে রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিনে সব আস্তে আস্তে হবে। নির্বাচন থেকে শুরু করে যাবতীয় আগামী 2 মাস বন্ধ রাখা উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মত নিয়ে চিকিৎসকদের কি প্রতিক্রিয়া, কাজল কৃষ্ণ বণিক কি বলছেন একবার দেখুন। ভোট, মেলা, খেলা, এ কি দ্বিচারিতা, সব বন্ধ হওয়া উচিত। মানুষ বেঁচে থাকলে সব কাজ হবে, ধর্ম থাকবে, তীর্থ থাকবে, ভ্রমণ থাকবে, পর্যটন থাকবে, বিনোদন থাকবে। মানুষকে নিয়ে রাজনীতি, আর সেই রাজনীতিবিদেরা বিলম্বে হলেও যদি সত্যি কথাটা, সঠিক কথাটা মানুষের স্বার্থে বলে থাকেন, আমি তাকে অভিনন্দন জানাই। আমার জেনে খুব ভালো লাগছে তিনি তার এলাকায় নিষিদ্ধ করেছেন। আমি তার মারফত সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করতে চাই, সবাই এগিয়ে আসুন, সবাই এই জাতীয় ব্যক্তিগত উদ্যোগ নিয়ে নিষেধাজ্ঞা জারি করুন, যাতে পশ্চিমবঙ্গবাসী বেঁচে থাকেন। কি বলছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, দেখব। ভারতবর্ষের রাজনীতি হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, তার কারণ এই দেশের বেসটাই হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আপনাকে এত ডিফারেন্ট সেক্ট অফ মানুষের, এত ডিফারেন্ট মনের লেয়ারের মানুষকে আপনাকে ডিল করতে হয় যে একজন রাজনীতিবিদ তা যখন একটা কাজ করতে যান তখন তাদের এরকম ডাইভার্স মাইন্ডকে, ডাইভার্স সোশ্যাল স্ট্যাটাসকে, ডাইভার্স ইকোনমিক স্ট্যাটাসকে, ডাইভার্স এডুকেশনাল স্ট্যাটাসকে ডিল করে একটা স্টেপ নিতে হয়। এটা আর 5টা দেশের মতো নয় যে সবাই একরকম জেনেরিক বিহেভ করে। ন্যাচারালি তাদের ব্যক্তিগত মতামত অনেক সময় রাজনৈতিক বা তার উপরে গণতান্ত্রিক মতামতের সাথে একটা সংঘাত থাকতেই পারে, কিন্তু উনি বিজ্ঞানকে সম্বল করে যে বক্তব্যটা রেখেছেন, আমি একজন ডাক্তার হিসেবে ওনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি। আমরা আশা রাখবো মানুষ বুঝবে যে কোনটা তার ভালো,
মানুষ যখন নিজের ভালোটা বুঝবেন তখন নিশ্চয়ই আমরা মৃত্যু হার নামিয়ে আনতে পারবো। সাধারণ মানুষকে খুশি করার জন্য বিবৃতি দিয়ে লাভ নেই, ভোট বন্ধ হোক আমরাও চাইছি, বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যদি মহামন্ত্রী মনে করেন টিএমসির ভোট হওয়া উচিত নয়, তো তিনি তো সেকেন্ড ম্যান ওই পার্টির, তিনি কেন বলছেন না ভোট বন্ধ করা হোক? কিসের স্বার্থে? নাকি লোকের কাছে ভালো হতে চাইছেন, ক্ষমতাও ভোগ করতে চাইছেন? দুটো হতে পারে না। ওনার যদি মনে হয় ওনার পার্টি না চাইলে এখানকার ইলেকশন কমিশনের কি হিম্মত আছে ভোট করে দেয়? ওদের তো বকলমে করানো হচ্ছে। আমরাও তো বলছি 1-2 মাস থাক বন্ধ, কি অসুবিধা আছে? যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যদি স্কুল কলেজ বন্ধ হয়, ছেলেমেয়েদের ভবিষ্যৎ বন্ধ করে দিয়ে পরীক্ষা না হয়, অন্যান্য বন্ধ হয়, ফিল্ম ফেস্টিভ্যাল খেলাধুলা বন্ধ হয়, তো ভোট কেন বন্ধ হবে না? 2 বছর কেন ভোট করেননি? এই প্রশ্নের জবাব দিতে হবে। খালি লোককে খুশি করার জন্য কিছু স্টেটমেন্ট দিলে হবে না। এ নিয়ে বামেদের কি প্রতিক্রিয়া, শ্রমিক লাহিড়ী কি বললেন দেখুন। খেলা মেলা সবই তো উনি করলেন। আমি তো এইমাত্র বললাম 20,000 লোককে জড়ো করে রাত 1:10 পর্যন্ত কিভাবে ফাংশন হয় এই কোভিড পরিস্থিতিতে 1 জানুয়ারি ওর উপস্থিতিতে। ওখান থেকে তৃণমূলের অনেক নেতা এবং গায়ক তাদেরও করোনা ছড়িয়েছে। গোটা মহেশতলা আজকে করোনা আক্রান্ত শুধুমাত্র এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য। আর এখন মানুষকে উপদেশ দিচ্ছেন আগে নিজেরা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য মানুষের কাছে ক্ষমা চান, তারপর বাকি কথা। কি প্রতিক্রিয়া কংগ্রেসের দেখুন। সাধারণ মানুষের কথাই উনি বলেছেন। সবাই তাই চাই যে এখন তো বাঁচার সময় বাঁচতে হবে, কিন্তু তার কথা তো ব্যক্তিগত মতামত নয়। তিনি একটা সরকারের মধ্যে আছেন এবং সরকার পরিচালনায় তার যে ভূমিকা সেটা শোনা যায়। তিনি যে কথাটা বললেন, তার জেলাতেই গঙ্গাসাগর মেলা হচ্ছে, হ্যাঁ কোর্টের অর্ডারেই হচ্ছে, কিন্তু তার রাজ্যের সরকার অ্যাডভোকেট জেনারেলকে যে এফিডেভিট জমা দিয়েছেন তাতে একবার লিখেছেন যে এই সময় করোনা আবহাওয়াতে এই মেলা বন্ধ রাখা উচিত, বলেননি। প্রথমে কলকাতা কর্পোরেশন নির্বাচনটা পিছিয়ে দেওয়া উচিত ছিল। দ্বিতীয় যে 4টে মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, সেটা রাজ্য সরকার তার যে রাজ্যের নির্বাচন কমিশন নামক প্রস্তুতি আছে তাকে দিয়ে প্রচার করেছে, সেখানে উনি বন্ধ করতে পারতেন। কথা বলুন, ঠিক আছে, ভালো কথা শুনতে ভালো লাগে, কিন্তু কথা বলতে গেলে যেখানে বলতে হবে সেখানে বলুন, যাতে সাধারণ মানুষ সুরাহা পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে যেটা বলছেন, এই রকম একটা অতিমারির পরিস্থিতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা তার ব্যক্তিগত মত। দল হিসেবে তৃণমূলের কি বক্তব্য? তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কি বললেন দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বলেছেন যে কোনো জনসভা বা কর্মসূচি নেওয়া উচিত না যেখানে সংক্রমণ বাড়তে পারে। সঠিকভাবেই বলেছেন, এটা আমাদের দলের ঘোষিত অবস্থান, সেটাই তিনি ব্যাখ্যা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন যে ভোট নেওয়া হওয়া উচিত, সেটাকে দলের বক্তব্য হিসেবে সবার গ্রহণ করা উচিত। কোভিড পরিস্থিতিতে অনলাইনে প্রচারের আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহার করার আবেদন। ঠিক কি আবেদন জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই পুরো ভোটকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি আবেদন কমিশনের? দেখো, রাজ্য নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছে যে তারা যাতে বড় বড় র্যালি, মিটিং, মিছিল না করে অনলাইন প্ল্যাটফর্ম যাতে ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া যাতে তারা ব্যবহার করে। দেখো, জানিয়ে রাখি কিন্তু 48 ঘন্টা আগেই কিন্তু এই রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল যে বড় গ্যাদারিংয়ের ক্ষেত্রে 500 জনের বদলে 250 জন এবং অন্যদিকে সোশ্যাল মিডিয়ার উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছিল। এখন আবার সেই নির্দেশিকায় কিন্তু পাল্টে গিয়ে এখন অ্যাপিল করা হচ্ছে, আবেদন করা হচ্ছে। দেখো, একদিকে কিন্তু আবেদন হচ্ছে, অন্যদিকে কিন্তু বলা যেতে পারে এটা নির্দেশ। এবং রীতিমতো ওখানে ওই অর্ডারে বলা আছে যে কোনোভাবে যদি দেখা যায় যে কোভিড প্রোটোকল মানা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন মিউনিসিপ্যাল অফিসার যারা রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন, তাদের কাছে বর্তায় যে তারা দেখবেন যে এই নিয়মগুলো পালন করা হচ্ছে কিনা। দেখো, নিয়মও রয়েছে, নির্দেশও রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের চোখে পড়েছে
বিভিন্ন জায়গায় কিন্তু এই কোভিড প্রোটোকল মানা হয়নি বা সেরকমটা অভিযোগও কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এসেছে। এখন দেখার এই যে আবেদন, সেটা রাজনৈতিক দলগুলো কতটা সাড়া দেয় এবং কোনো কিছু আইন বা যেভাবে এই কোভিড একেবারে প্রোটোকল এটা ভঙ্গ দেখার হলে বিষয় যে সেই কমিশনের এই আবেদনে রাজনৈতিক দলগুলো কতটা সাড়া দেয়। রাজনৈতিক দলগুলোর কি মতামত আমি এক এক করে এবার দর্শকদের সামনে রাখবো। বামেদের কি প্রতিক্রিয়া, শ্রমিক লাহিড়ী কি বলছেন এই আবেদন নিয়ে কমিশনের, দেখুন। মানুষ জানবে কি করে কে প্রার্থী? তাহলে যে প্রার্থীর পয়সা আছে টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারবেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে পারবেন, শুধু তারই প্রচার হবে। ভার্চুয়ালি তো কি পরিমাণ পয়সা খরচ সেটা নির্বাচন কমিশন জানেন না? যে ভার্চুয়ালি যে কোনো ক্যাম্পেনের খরচ অন্য ক্যাম্পেনের সাধারণভাবে 20 থেকে 25 গুণ বেশি। কোনো ছোট রাজনৈতিক দল পারবে? তাহলে কি রাজনৈতিক ব্যবস্থাটা পুরোটাই ধনীদের পার্টির জন্য তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন? আর এবার বিজেপির কি প্রতিক্রিয়া, দিলীপ ঘোষের বক্তব্য দেখুন। না, ভার্চুয়াল জনসভা করলে কি হবে? ভার্চুয়াল জনসভা কি করে হবে? আপনারা যতক্ষণ না তুলে ধরবেন লোকের কাছে পৌঁছবে কি করে বক্তব্য? ভার্চুয়াল আমাদের লোকেদের নিয়ে আমরা ভার্চুয়াল মিটিং করি, সেটা তো সাংগঠনিক বৈঠক, ভিতরের বৈঠক হয়। সেখানে পাবলিক ভোটারদেরকে আমন্ত্রণ কি করে করবো? তাদেরকে কি সম্বোধন করব? তার তো রাস্তা বার করতে হবে। সে না পরিস্থিতি অনুকূল নয়, ভোট করানো যাচ্ছে না, কিন্তু জোর করে ভোট করা হচ্ছে। ইলেকশন কমিশনের বক্তব্য এটাই পরিষ্কার, কারণ করে চাপে তারা এটা করছেন। কমিশনের এই আবেদনকে শাসক দল কিভাবে দেখছে, কি বললেন সুখেন্দু শেখর রায়, দেখব। এর কাছে হাজার হাজার কোটি টাকা আছে এবং গত বিধানসভা নির্বাচনে জলের মতো খরচা করেছে। তারা ভালোভাবে জানে যে টিভি চ্যানেলে স্লট ভাড়া করে ভোটারদের কাছে দলের পক্ষ থেকে প্রার্থীদের পক্ষে আবেদন জানানো যায়। সুতরাং এটাকে যারা বলছেন তারা রাতকে দিন বানাতে চাইছেন, দিনকে রাত বানাতে চাইছেন। নির্বাচন কমিশন সমস্ত পরিস্থিতি মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে, অতএব সেই সিদ্ধান্ত সবারই মেনে চলা উচিত। এদিকে কোভিড আবহে ঘোষিত হয়ে গেল 5 রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট। 10ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত 7 দফায় ভোট, সব দফাতেই ভোট উত্তরপ্রদেশে। ফল ঘোষণা 10ই মার্চ। And now we are reducing it by one more phase, and all elections of 5 states will be conducted in 7 phases. The first date of the issue of notification will be 14th January 2022, and which will start from Uttar Pradesh. This will be the first phase of Uttar Pradesh. The issue of notification is 14 January. Last date of nominations 21st January. Scrutiny of nominations 24th January. Last date of withdrawal of candidature 27th January, and date of poll 10th February 2022. This is the first phase. Uttar Pradesh 7th phase. Issue of notifications 10th February. Last date of nominations 17th February. Scrutiny of nominations 18th February. Last date of withdrawal of candidature is 21st February, and date of poll is 7th March. So on 7th March, all polling will be over, and the date of counting is 10th March 2022, that is Thursday. অর্থাৎ এই কোভিড পরিস্থিতিতে কড়া বিধিনিষেধের মধ্যে 7 দফায় 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। কংগ্রেসের এ নিয়ে কি প্রতিক্রিয়া, কি বললেন রণদীপ সিং সুরজেওয়ালা, দেখুন। 2-2.5 महीने से जब लगातार बड़ी बड़ी चुनावी रैली सरकारी खर्चे पर करोड़ों रुपया जनता के खजाने का नुकसान करके, सरकारी खर्चे पर बसें करके, सरकारी खर्चे पर लोगों को एक जगह से दूसरी जगह तक ले जाकर कर रहे थे, तो हमने तब भी कहा था कि ये अपने आप में सुपर स्प्रेडर रैलीज हैं। तो लाखों की भीड़ शायद इस माहौल में जब ओमिक्रॉन का प्रकोप चारों तरफ है, इकट्ठे करना मुनासिब नहीं होगा, और इस एक्सटेंट तक हम चुनाव आयोग से सहमत है। पर हम चुनाव आयोग से अनुरोध जरूर करेंगे कि जो नुक्कड़ सभाएं हैं, जहां कुल संख्या 100-150 से ज्यादा नहीं होती, और वो सबसे इफेक्टिव प्रचार का माध्यम भी है, कम से कम मेरा मानना है। आप सीधा लोगों तक पहुंच सकते हैं, कोविड प्रोटोकॉल की पालना हो सकती है, तो नुक्कड़ सभाएं 15 जनवरी के बाद जरूर परमिट होंगी।
তৃণমূলের কি প্রতিক্রিয়া, সুখেন্দু শেখর রায় কি বলছেন, দেখব। তাহলে বুঝতে পারছেন যে জাতীয় নির্বাচন কমিশনও জনসভা, রোড শো ইত্যাদি বাতিল করে দিয়েছে। সুতরাং উত্তরপ্রদেশ সহ 5টি রাজ্যে যদি জনসভা বাতিল হয়, রোড শো বাতিল হয়, তাতে আপত্তি হয় না। যদি রাজ্য নির্বাচন কমিশন বাতিল করে তাহলে নাকি কান্না শুরু হবে। এটা কুমিরের কান্না। আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি। নির্বাচন কমিশনের 5 রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশকে স্বাগত জানিয়ে বললেন জেপি নাড্ডা। সেই টুইট করেছেন জেপি নাড্ডা। জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি নেতাকর্মীদের কোভিড বিধি মেনে প্রচারে নামার নির্দেশ, সেবা এবং বিকাশকে মডেল হিসেবে সামনে রেখে প্রচারের কৌশল। ঘুরপথে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। এবার থেকে স্টেশন ডেভেলপমেন্ট ফিও নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। সমস্ত জোনে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে রেল বোর্ড। কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় সরব তৃণমূল, জবাব দিয়েছে বিজেপি। করোনা আবহে কমেছে ট্রেনের সংখ্যা, স্পেশাল ট্রেনে বেড়েছে ভাড়া। করোনা তৃতীয় ঢেউয়ে যখন নাজেহাল সাধারণ মানুষ, তখন ঘুরপথে ফের বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। এবার স্টেশন ডেভেলপমেন্ট ফি নেওয়া হবে যাত্রীদের কাছ থেকে। রেলের সমস্ত জোনে এ নিয়ে চিঠি দিয়েছে রেল বোর্ড। চিঠিতে বলা হয়েছে রেলের বেশ কিছু স্টেশনে সংস্কারের কাজ চলছে। সেই কাজ শেষ হওয়ার পর ডেভেলপমেন্ট ফি যুক্ত হবে ভাড়ার সঙ্গে। তা কার্যকর হবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে। লোকাল বা সুবারবান ট্রেনে এই ফি লাগবে না। অসংরক্ষিত ট্রেন, মেল বা এক্সপ্রেসে টিকিটের সঙ্গে লাগবে বাড়তি 10 টাকা। সংরক্ষিত নন এসি ট্রেনের ক্ষেত্রে ফি নেওয়া হবে 25 টাকা। সংরক্ষিত এসি ট্রেনের ক্ষেত্রে ফি হবে 50 টাকা। এছাড়া প্ল্যাটফর্ম টিকিটের দামের সঙ্গে যুক্ত হবে 10 টাকা ডেভেলপমেন্ট ফি। কাদের দিতে হবে এই ফি? রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্টেশনে সংস্কার হবে সেই স্টেশন থেকে যারা ট্রেনে উঠবেন বা সেই স্টেশনে যারা ট্রেন থেকে নামবেন তাদের দিতে হবে এই ফি। এমনকি যে স্টেশন থেকে উঠবেন এবং যে স্টেশনে নামবেন সেই দুটি স্টেশনেরই সংস্কার হলে টিকিটের সঙ্গে যুক্ত হবে দ্বিগুণ ডেভেলপমেন্ট ফি। রেলের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল, জবাব দিয়েছে বিজেপি। এই সরকার শেয়ারের দাম বাড়ানোর জন্যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বাড়িয়ে সেই অয়েল কোম্পানিগুলোকে প্রাইভেটাইজ করে কত দাম পাওয়া যায় তার উপরের জন্যে এটা করছে। আর রেলেরও তাই করছে, যেহেতু রেলের ভাড়া ফাড়া বৃদ্ধি করে রেলকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার হচ্ছে দেশ বেচার সরকার। রেল তো উন্নয়ন করেছে, তো এতদিন ভাড়াও বিশেষ বাড়ায়নি, লোকাল ট্রেনে ভাড়া বাড়ায়নি। তো ডেভেলপমেন্ট যদি করতে টাকা তো দিতে হবে, যারা সেই ডেভেলপমেন্টের লাভ নেবেন, পরিষেবা নেবেন, তাদের তো খরচা দিতে হবে। পশ্চিমবাংলার বাস ভাড়া কেউ জানেন কত? প্রত্যেকটি রুটে আলাদা ভাড়া আর প্রত্যেকটি বাসে আলাদা ভাড়া। এ নিয়ে কেউ কিছু বলছে না। কি করে হতে পারে এটা? সরকার বলছে আমরা ভাড়া বাড়াইনি, অথচ সব জায়গায় দেখুন 30-40% ভাড়া বেড়ে গেছে, 50% ভাড়া বেড়ে গেছে। কি করে চলছে এটা? তবে ঠিক কবে থেকে এই ফি চালু হবে তা নির্দিষ্ট করে জানায়নি রেল বোর্ড। অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।